হ্যাঁ, হ্যাঁ। অলরেডি আমাদের খুলনার ডুমুরিয়াতে, খুলনার দিকেও প্রচুর পরিমাণে এখন বন্যা দেখা দেয়, কারণ আমাদের নদীগুলো সব পলি পড়ে সিল্টেড হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে। এখন সামান্য পানি মানে বৃষ্টি হলেই আমাদের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, এবং এটা স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। খুব একটা খারাপ বিষয়, মানে যেটা আনবিয়ারেবল, মানে অবর্ণনীয় একটা দুঃখের ভিতরে। এটা সব জায়গায় না, এলাকা ভেদে হচ্ছে। দেখলাম গত বছর যেমন ফেনীতে খুব পরিমাণে বন্যা হয়েছিল, ফেনী, সিলেট, চট্টগ্রাম, এইসব এলাকাগুলোতে। আচ্ছা, যাই হোক, আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো আবার। কিন্তু আমরা এখানে বলছিলাম যে ভার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার আর একটা হচ্ছে নন ফাইনিট ভার। এখন কথা বলতে গেলে আমাদের এই দুইটা ভার খুব বেশি পরিমাণে কাজে লাগে। ফাইনিট ভার্বটা কেমন হয় আর নন ফাইনিট ভার্বটা কেমন হয়? ফাইনিট ভার্ব বলতে সাধারণত আমরা বুঝি সেই সকল ভার্বকে যেগুলো বললে আমাদের কথাটা সমাপ্ত হয়ে যায়। যেমন আমি স্কুলে যাই, আমি কি করি, আমি স্কুলে যাই, এখানে কিন্তু আর কোনো কিছু শোনার বাকি থাকে না, ইচ্ছা করে না। এই জন্য বলছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয়, এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনিট ভার্ব বলে। যেমন হি সিংস আ সং, হি নোস ইট, হি নোস ইট, সে এটা জানে। এটা বললে কিন্তু আর কোনো কিছু শোনার ইচ্ছা মনে থাকে না। তাই আবার বলছে এই ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। এগুলা কিন্তু আমরা স্টুডেন্ট লাইফে অলরেডি পড়েছি। প্রিন্সিপাল ভার্বটা কেমন হয়? যে ভার্বটা, যেমন কলেজের হচ্ছে প্রিন্সিপাল থাকে, অর্থাৎ অধ্যক্ষ বলা হয়, উনি কিন্তু কলেজের সর্বের সর্বা, উনি সবকিছু অল ইন অল। তো একটা বাক্যের যে ভার্বটা অল ইন অল, যে সব করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। আর অক্সিলারি ভার্ব কেমন? সাহায্যকারী ক্রিয়া। যেমন দেখবেন স্কুলে একজন প্রধান শিক্ষক থাকে এবং পাশাপাশি একজন সহকারী প্রধান, মানে সহকারী প্রধান শিক্ষক, এবং অন্যরা থাকে হচ্ছে সহকারী শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো একটা বাক্য যদি আমি এখানে একটু লিখি, যেমন একটা বাক্য লিখলাম, আই অ্যাম, সহজ একটা বাক্য, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE। কি লিখলাম? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে দুইটা ভার্ব রয়েছে, অ্যাম একটি ভার্ব আর ইটিং একটা ভার্ব। তো এই দুইটা ভার্বের কোনটাকে কি বলবো? অ্যামটা হচ্ছে সাহায্য করতে এসেছে। কাকে সাহায্য করতে এসেছে? এই ইট মানে খাওয়া, এর সঙ্গে ইটিং যুক্ত করেছি, এইটাকে সাহায্য করার জন্য এসেছে। আই অ্যাম ইটিং রাইস, এখানে প্রিন্সিপাল ভার্ব কিন্তু ইটিং, এখানে প্রিন্সিপাল ভার্ব কিন্তু ইটিং, আর সাহায্যকারী ক্রিয়া হচ্ছে অ্যাম। যেমন মনে করেন আমি একটা 40 কেজি ওজনের একটা ওজনওয়ালা বস্তা আমি মাথায় তুলতে পারতেছি না। তখন আমার এক ফ্রেন্ডকে বললাম যে তুমি এই ভারী বস্তাটির এক মাথায় ধরো, এক প্রান্তে তুমি ধরে আমার মাথায় তুলে দাও। সে বোঝাটা কিন্তু বহন করে নিয়ে যাব আমি, কিন্তু আমার বন্ধু কি করলো? সে আমাকে মাথায় বোঝাটা তুলে দিতে সাহায্য করলো। সে কিন্তু বোঝাটা বইবে না। এখানেও ঠিক তাই, একটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর একটা হচ্ছে মেইন ক্রিয়া, মেইন ভার্ব যেটাকে বলা হয়। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইটিং, আর অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। তো প্রিন্সিপাল ভার্ব কেমন? এই প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া, দেখেন সংজ্ঞাটা কত সহজে এখানে দেওয়া হয়েছে। বলছে প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সুসম্পন্ন করতে পারে। কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে, দেখেন অনেকে প্রশ্ন করে, স্যার প্রিন্সিপাল ভার্ব কিভাবে চিনবো? তো বলা হচ্ছে কোনো বাক্যে একটি মাত্র যদি ভার্ব থাকে সেটিকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12, এই বাক্যটাই দেখেন এখানে অ্যাম দেখে অনেকে মনে করে কি যে এইটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অ্যাম ইজ, আর আমরা পড়েছি অক্সিলারি ভার্ব। যেমন এই যে বাক্য লিখেছি আই অ্যাম ইটিং রাইস, এখানে আমি বলে দিয়েছি অ্যামটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এখানে আমি বলছি আই অ্যাম ইন ক্লাস 12, আমি মানে 12 ক্লাসে বা দ্বাদশ শ্রেণীতে পড়ি। আসলে কি এখানে অ্যামটা অক্সিলারি ভার্ব হবে না প্রিন্সিপাল ভার্ব হবে? এখানে অ্যামটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কেন হবে? এই যে সংজ্ঞার ভিতরে বলে দিয়েছে, কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমরা স্পোকেন ইংলিশে কথা বলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন বাক্যের এস বা ইয়েস যুক্ত একমাত্র ভার্বটিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আবার সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, বলছে কোনো বাক্যে যদি
কোনো ভার্ব থাকে এবং সেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা হয়, তাহলে সেটাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন সালাম গোস টু মার্কেট, কি বলছে? সালাম গোস টু মার্কেট, সালাম বাজারে যায়। এই দেখেন গো এর সঙ্গে ইয়েস যুক্ত করা হয়েছে, গোজ। গো এর সঙ্গে কি যুক্ত করা হয়েছে? ইয়েস যুক্ত করা হয়েছে, গোজ। সালাম গোস টু মার্কেট, সালাম মার্কেটে যায়। এই গোজ এর সঙ্গে যেহেতু ইয়েস বা ইয়েস যুক্ত হবে, মনে রাখতে হবে এইটাই এই বাক্যের একটি মাত্র ভার্ব, এবং এই ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই ভার্বের যে ডাইনেস্টি, যেটা বংশ পরিচয় বা এদের যে ফ্যামিলি ট্রি বলা হয়, এটাকে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তো ভার্বের আমি বলেছিলাম না প্রথম ক্লাসে 64 প্রকার ভার্ব, কিন্তু আমাদের এর ভিতরে থেকে মাত্র 10 থেকে 12 রকমের ভার্ব জানতে হবে। তো বলছে প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। ট্রানজেটিভ ভার্বটা কেমন হয়? যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। কি বলছে? যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। অর্থাৎ অবজেক্ট ছাড়া, কর্ম ছাড়া যে ভার্ব বসতে পারে না, তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। যেমন দেখেন এখানে লিখেছি হি গোস টু স্কুল। বাক্যটা খুব ভালোভাবে আমরা খেয়াল করব। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এই দেখেন এখানে গো ভার্বের সঙ্গে একটা অবজেক্ট যুক্ত করেছি, কর্ম, সেটা হচ্ছে স্কুল। একটা কর্ম যুক্ত করেছি, সেটা হচ্ছে স্কুল। আই ইট রাইস, এখানে ইট ভার্বের পরে একটা অবজেক্ট যুক্ত করেছি, রাইস। ইট ভার্বের পরে একটা অবজেক্ট যুক্ত করেছি, রাইস। তাই এখানে এই গো ভার্বের সঙ্গে একটা অবজেক্ট আছে স্কুল, আবার ইট ভার্বের সঙ্গে একটা অবজেক্ট আছে রাইস। এগুলাকে বলা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। এগুলাকে বলা হচ্ছে কি বলেন? ট্রানজেটিভ ভার্ব। ট্রানজেটিভ ভার্বের বাংলাটা হচ্ছে সকর্মক। সকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ভার্ব বা ক্রিয়ার সঙ্গে অবজেক্ট বা কর্ম থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? আবার আরেকবার বলি, যে ভার্বের সঙ্গে যে ভার্বের সঙ্গে অবজেক্ট বা কর্ম থাকে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। কি থাকবে? অবজেক্ট বা কর্ম থাকবে। যেমন দেখেন এখানে বলেছি সে স্কুলে যায়। সে কোথায় যায়? সে স্কুলে যায়। তাহলে এই যে স্কুল, এটা হচ্ছে এই যাওয়া বা যায়, এই ভার্বের কর্ম। কর্ম কাকে বলে? বাক্যে কর্তা যা কিছু করে তাকে কর্ম বলে। তো এখানে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আমি এই বাক্যটা দিয়ে আবার যদি একটা লিখি, ইনট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ দেই, যেমন এখানে লিখি আই লাভ। এখানে না, আমি এই জায়গাটাতে লিখবো, একটা ট্রানজিটিভ দেখাবো আর একটা ইনট্রানজিটিভ। আই লাভ, LAUGH। এই লাভ মানে হচ্ছে হাসা, হেসে পড়া, হাসা। তো বলছে আই লাভ। দেখেন সাবজেক্ট আছে আই, আর ভার্ব আছে হচ্ছে, ক্রিয়া হচ্ছে লাভ, হাসি বা আমি হাসি। হ্যাঁ, আমি হাসি, আই লাভ। এখানে কি আর কোনো অবজেক্ট বা কর্ম দেওয়ার প্রয়োজন পড়ে বা দরকার হয়, বা কি না দিলে বাক্যটা কি খারাপ শোনা যায়? এমনটি কিন্তু না। কি বলছে? আমি হাসি, আমি করি, আমি খাই, আমি যাই, আমি ধরি, আমি মরি, আমি করি। এই যে কথাগুলো বললাম, তো এখানে বলছে আমি হাসি। এরপরে কি হাসি, কেন হাসি, অন্য কোনো কিন্তু কিন্তু কোনো কিছু দিলে সেট হবে না বাক্যটা। তো এই বাক্য দেখেন, লাভ মানে হাসা, এর কোনো কিন্তু ডান পাশে অবজেক্ট বা কর্ম নাই। আর না থাকলে সেইটাকে বলা হচ্ছে ইন ট্রানজেটিভ ভার্ব। কি বলা হচ্ছে? ইন ট্রানজেটিভ ভার্ব। হি গোস টু স্কুল, আই লাভ। তো হি গোস টু স্কুল, এই গো ভার্বের একটা অবজেক্ট রয়েছে স্কুল, এই জন্য একটা ট্রানজেটিভ ভার্ব। আর একটা হচ্ছে আই লাভ, আমি হাসি। এই লাভ ভার্বের কোনো কিন্তু অবজেক্ট বা কর্ম নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। এই দুইটা বিষয় কি বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা যেমন গো বুঝাইছেন, এখন যদি বলি আই গো, আমি যাই, এটা তো মানে আই গো যদি থাকে এখানে তো অবজেক্ট ছাড়াও এটা তো আমার মনে হয় যে অর্থ প্রকাশ করে। ধন্যবাদ। কিন্তু দেখেন আই গো, ওর পরে চাইলেও কিন্তু কেউ একটা অবজেক্ট বসাতে পারে, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট। কিন্তু আমি হাসি, এরপরে দেখেন আর কিচ্ছু আপনি বসাতে পারবেন না। আই লাভ বসন্ত দেখি কিছু বসানো যায় কিনা? যায় না। হুম, অর্থাৎ যে ভার্বের পরে কোনো অবজেক্ট বা কর্ম বসানো যায় না বা বসানো সমীচীন নয়, সেই ভার্বগুলোকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বগুলোর পরে অবজেক্ট বা কর্ম থাকে বা বসানো যায়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আমরা এটা আবার ডিটেলস পাবো এখানে। এই যে বলছে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না। এই যে যেমন এখানে কিন্তু অবজেক্টের প্রয়োজন পড়েনি। আই লাভ, আই লাভ, এখানে কোনো অবজেক্টের
কর্মের প্রয়োজন পড়েনি। যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন সিং, ফ্লাই, কাম, গো, ডান্স। যেমন আমি যদি বলি আই ডান্স, আমি নৃত্য করি, আমি নাচি। আচ্ছা, আমি কি নাচি, কোথায় নাচি, কোনো কিছু দেখেন এরপরে আর কিছু কিন্তু বসানো যায় না। আই সুইম, আমি সাঁতার কাটি। আই রাইজ, অর্থাৎ বলছে কি যে যেমন আই লিভ, আমি বাস করি। এখানে আপনি বলতে পারেন আই লিভ ইন খুলনা, আই লিভ ইন ঢাকা, কিন্তু এখানে বলছে যে আই লিভ, আমি বাস করি। এইটা বললেই কিন্তু বাক্যটা মোটামুটি শোনা যায়। আপনি বলছেন যে আই লিভ, আমি বাস করি, হ্যাঁ। আই লাই, আমি মিথ্যা বলি। দেখেন কিছু কিছুর পরে কিন্তু আনলেও আনা যায়, আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন ঢাকা, কিন্তু আই লাই, আমি মিথ্যা কথা বলি। হ্যাঁ, তারপরে যেমন এই যে বলছে যে আই ডান্স, আমি নাচি। এরপরে কিন্তু আর কোনো অবজেক্ট বসানো যায় না। অর্থাৎ এখানে বেশিরভাগ ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্ট দেওয়া যায় না। এই যে ডাই মানে মারা যাও, যদি বলে আমি মারা যাই, আই ডাই, এরপরে কি মানে এরপরে কোনো অবজেক্ট কিন্তু এইভাবে দেওয়া যায় না। ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ যেমন দা গার্ল সিংস, দা গার্ল সিংস, বালিকাটি গায়। বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। মাদার লাভস, মা হাসে। আর এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। আর একটা দেখবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বা যেটাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। নন ফাইনাইট ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের কোনো রূপের পরিবর্তন ঘটে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। তাদেরকে নন ফাইনাইট বা ইনফিনিটিভ বলা হয়, অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বের বাংলাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এর বাংলাটা কি হবে বলেন? অসমাপিকা ক্রিয়া। তো এই নন, আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, অবশ্যই ভার্ব হচ্ছে মানে এটা হলো জাস্ট অবস্থানের উপর নির্ভর করে অবস্থানের আমার উপর নির্ভর করে, একদমই ঠিক, এটা অবস্থান। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে ট্রানজিটিভ, ট্রানজিটিভ, আর যদি থাকে না, হ্যাঁ, তাহলে সেটা ইনট্রানজিটিভ। ইয়েস, এটা একটা ভার্ব তো মানে হ্যাঁ, দুইটাই। অবস্থানের উপরে, হ্যাঁ, একই ভার দুইটাই হতে পারে। থ্যাংক ইউ, ঠিক বুঝেছেন। এটা অবস্থানের উপরে আমাদেরকে দেখে চিনতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নন ফাইনাইট। আমরা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে তারপর অন্য অপশনে যাব, আমরা কখনো স্কিপ করব না। হ্যাঁ, স্কিপ করা কিন্তু যে কোনো বিষয় ভালো না। তো বলছে যেসব ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব কাদেরকে বলে? যেসব ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ শেষ হয় না। যেমন এখানে যদি আমি একটা বাক্য লিখি, যেমন লিখলাম আই, WANT, আই ওয়ান্ট, তারপর লিখলাম টু, তারপর লিখলাম হচ্ছে গো, আই ওয়ান্ট টু গো। এটার অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু গো। আচ্ছা, আরো একটু লিখলাম আই ওয়ান্ট টু গো টু স্কুল, টু স্কুল, SCHOOL। এখানে কিন্তু দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, ওয়ান্ট একটা আর গো একটা। ওয়ান্ট একটা এবং গো একটা, হ্যাঁ। তো এখানে আমরা এইটাকে ধরে কথা বলবো, টু গো, টু গো, অর্থাৎ এর অর্থ হচ্ছে যেতে। যেমন আই ওয়ান্ট, আমি চাই, টু গো, যেতে। কোথায়? টু স্কুল, স্কুলেতে। স্কুলেতে, এখানে স্কুলের আগে টু একটা প্রেপোজিশন বসেছে, এই টুটা হচ্ছে প্রেপোজিশন। কিন্তু এখানে বলছে আই ওয়ান্ট টু গো। দেখেন আমি যদি এইটুক বলে থেমে যাই যে আমি যেতে বা আমি স্কুলে যেতে, তো এই যে আমি স্কুলে যেতে কি, ওর পরে আরো কিছু শুনতে ইচ্ছা জাগে। অর্থাৎ বলছে যে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ হয় না, আমি যেতে, এইটুক বললে আপনি বলবেন যে স্যার এরপরে আরো কিছু বলেন। কি? আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি ফুটবল খেলতে, আমি এইটুক বলে থেমে গেলাম, তখন বাক্যটা সমাপ্ত হলো না, সম্পূর্ণ হলো না। কি হবে? আমি ফুটবল খেলতে চাই, আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। অর্থাৎ মনে রাখবেন ভার্বের আগে টু যোগ করলে সেইটাকে ইনফিনিটিভ বলে, ভার্বের আগে। তাই বলছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং সাবজেক্টের পার্সন ও নাম্বার এর টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না। যেমন এই যে টু গো, এইটাকে আপনি চাইলে এখানে টু ওয়েন্ট করা যাবে না, টু গোয়িং করা যাবে না, টু গন করা যাবে না। অর্থাৎ ইনফিনিটিভ কিন্তু এই টেন্স এবং মানে পার্সন অনুসারে বা নাম্বার অনুসারে এদের রূপের কোনো পরিবর্তন হয় না। আর এই বাক্যের ইনফিনিটিভ বা অসমাপিকা হচ্ছে টু গো। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। তো এই নন ফাইনাইট ভার্ব বা ভার্বাল, এটা আবার হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল, জিরান্ড, ইনফিনিটিভ।
আমরা এতক্ষণ নন ফাইনাইট ভার্ব বা যেটাকে ইনফিনিটিভ বলা হয়, এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া মূলত তিন প্রকার: পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। আবার এই ইনফিনিটিভটাও দেখতে যেমন, এই নন ফাইনিটটাও কিন্তু ঠিক তেমন। নন ফাইনিটের বাংলা হচ্ছে অসমাপিকা, আবার ইনফিনিটিভের বাংলাটাও কিন্তু অসমাপিকা। ফাইনিট, এর আগে ইন নামক একটা প্রিফিক্স যুক্ত করা হয়েছে, ইনফাইনাইট বা ইনফিনিটিভ। যেমন আমরা যদি বলি, মনে করেন একটা বললাম সাফিক্স প্রিফিক্স যোগ করা হয়েছে, যেমন লাইক, এ লাইক, এই লাইক মানে পছন্দ করা, এর বাম পাশে বা এর পূর্ব পাশে এর আগে আমরা একটা ডিস যুক্ত করে দিলাম, DIS। লাইক মানে পছন্দ করা, আর ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। এই সাফিক্স এবং প্রিফিক্স এইগুলোরও ক্লাস আমরা ধারাবাহিকভাবে পাইবো। আচ্ছা, তো এখানে পার্টিসিপেল কাকে বলে? পার্টিসিপেল আবার তিন প্রকার। এইটা আমি আজকের ক্লাসে একটু ধারণা দিতে চাচ্ছি না। আমরা এইটা আপনাদের একটু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক মানে কেমন, এই জায়গাগুলো এইখান থেকে পার্টিসিপেল, ইনফিনিটিভ, জিরান্ড, এইখান থেকে বাকি অংশটুকু আপনারা একটু রিডিং পড়ে রাখবেন, শুধু জাস্ট রিডিং। বাকিটুকু আমি এখানে বুঝিয়ে দেবো যে ইনফিনিটিভ কেমন পড়লে এগুলো বোঝা যাবে। হ্যাঁ, এখানে এই দেখেন বেয়ার ইনফিনিটিভ দিয়েছে। ইনফিনিটিভ যখন উন্মুক্ত, হ্যাঁ, বা উজ্জ থাকে তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। এগুলোর সব উদাহরণ এখানে দিব। এখন আজকের আমার ফোকাসের বিষয়টা ছিল কোয়াজেটিভ ভার্ব। আমি এইটা নিয়ে প্রথমেই একটু কথা বলেছিলাম যে এই যে অনেক প্রকার ভার্ব শিখতে হবে বলেছিলাম না, এর ভিতরে একটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব। এইটা আমাদের ইংরেজি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ। কোয়াজেটিভ ভার্বের বাংলা অর্থটা হচ্ছে কি, প্রযোজক ক্রিয়া। কোয়াজেটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। কোয়াজেটিভ ভার্বের অর্থ হলো প্রযোজক ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ নিজে না করে, সাবজেক্ট বা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করানো হয়, সেক্ষেত্রে তাকে কোয়াজেটিভ ভার্ব বলা হয়। সেক্ষেত্রে তাকে কি বলে? পজিটিভ ভার্ব। আচ্ছা, যেমন দেখেন এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো আমরা নিশ্চয়ই জানি। নো মানে জানা, আর কাউকে জানানো তখন কি হবে? ইনফর্ম, ইনফর্ম। সি মানে হচ্ছে দেখা, কাউকে দেখানো কি হবে? শো। রিমেম্বার মানে হচ্ছে মনে করা, আর মনে করানো কি হবে? রিমাইন্ড। ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে হচ্ছে ডুবানো। ড্রিঙ্ক মানে পান করা, ড্রেন্স মানে হচ্ছে পান করানো। রেইজ মানে ওঠা, আর রাইজ মানে ওঠা, রাইজ। হ্যাঁ, আমি উঠি, আবার আমি আমার বাচ্চাকে ঘুম থেকে উঠাই, তখন হবে রেইজ। রাইজ, RISE। আর একটা হচ্ছে রেইজ, RAISE। রেইজ মানে হচ্ছে ওঠানো। লাই মানে শুয়ে পড়া, লে মানে হচ্ছে শুয়ে পড়ানো। লাই মানে শুয়ে পড়া, আর লে মানে হচ্ছে শুয়ে পড়ানো। ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, তো পজিটিভ ভার্বটা আমি এখানে একটু দেখাই। পজিটিভ ভার্বটা অল্প একটু আমি টাচ দিতে চাই আপনাদেরকে। পজিটিভ ভার্বটা মূলত কিভাবে হয়? পজিটিভ ভার্বটা হচ্ছে দুই প্রকার: পজিটিভ ইন রিয়েল মুড, আর একটা হচ্ছে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। অর্থাৎ একটা সরাসরি পজিটিভ হয়, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মুড, মানে সহকারী কোনো ভার্ব দিয়ে বা কোনো ওয়ার্ড দিয়ে পজিটিভ করতে হয়। যেমন দেখেন, কোনো ভার্বের পজিটিভ ফর্ম থাকে, যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখানে আমি নিজে নিজে যখন বই পড়ে ইংরেজি শিখি, তখন আমি বলছি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আর আমি ইংরেজি শেখাই, তখন হবে আই টিচ ইংলিশ। আমি ইংরেজি শেখাই, তখন হবে আই টিচ ইংলিশ। আবার পৃথিবীতে শত শত ভার্ব আছে যার কোনো কোয়াজিটিভ ফর্ম নেই। সেই ভার্ব গুলোকে ব্যবহারের জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট কিছু ভার্বের সাহায্য নিয়ে থাকি, যেগুলা হচ্ছে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। কি বলছে? মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। এইগুলো দিয়ে আমরা কোয়াজিটিভ বানাই। কেমন দেখেন, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা। যেমন আমি কথায় কথায় বলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আপনারা কি বুঝতে পেরেছেন? তো এই আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। কিন্তু কাউকে বুঝানো, তখন বলতে হবে মেক আন্ডারস্ট্যান্ড। তখন কি বলতে হবে? মেক আন্ডারস্ট্যান্ড। কাউকে বুঝানো, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে এই বিষয়টা বুঝাবো, আমি তোমাকে এই বিষয়টা বুঝাবো। আই মেক ইউ, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে এই বিষয়টা বুঝাবো। কতগুলা ভার্বের পজিটিভ ফর্ম নিচেই দেওয়া হলো, এইগুলা কাইন্ডলি একটু পড়বেন। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। প্লিজ যে কেউ একটু পড়তে পারেন, অবশ্যই পড়ুন। হ্যাঁ হ্যাঁ পড়েন, হ্যাঁ অবশ্যই, খুব ভালো, সত্য কথা বলেছেন, পড়ুন। হ্যাঁ,
দেখেন আমি একটু কথা বলি, ব্যাপারটা কি জানেন, একটা বিষয় দেখবেন স্টুডেন্ট লাইফে বা এখনো, আমি যখন আমার টেবিলে, যে এখন আমার ডেস্কে বা আমার চেয়ারে বসে আছি, আমার মাথার উপরে ফ্যান চলছে, তো এই সুন্দর একটা আরামসের পরিবেশে এমনি ঘুম চলে আসে। আর তারপর হচ্ছে এই টাইমটা সকাল 11টা 12টার দিকে, সকাল 11টা 12টার দিকে আমরা যদি কেউ ভোরে ঘুম থেকে উঠি, যেমন আপনি 5:30 6টার দিকে ঘুম থেকে উঠবেন, আর ওদিকে যদি একটু রাত করে ঘুমান, তো দেখবেন স্বাভাবিকভাবেই ঘুম আসে। স্কুল লাইফের কথা একটু চিন্তা করেন, সবাই তো আমরা হাই স্কুল লেভেলে পড়ে আসছি, দেখবেন 11টা 12টার দিকে কিন্তু ঘুম পাইতো প্রত্যেকটা ছাত্রছাত্রী। এটা কিন্তু শারীরিক কোনো সমস্যা না, এটা এমনিই হয়। তো যাই হোক, আপনার ঘুমটাও কেটে যাবে, আপনি একটু লাউডলি পড়বেন, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, এখান থেকে পড়েন। মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, রাইস মানে ওঠা, রেস মানে উঠানো, সি মানে দেখা, সো মানে দেখানো, দেখেন, রিমেম্বার মানে মনে করা, পড়েন, পড়েন পড়েন। রিমার্ক মানে মানে হুম মনে করানো। হুম। নিচে আরো আছে স্যার? হ্যাঁ, নিচে আরো আছে। এখন এইখান থেকে আমাদেরকে একটু বাক্য তৈরিটা করা শিখতে হবে। কিভাবে আমরা বাক্যটা তৈরি করব? যেমন এখানে প্রথম বাক্যটা আপনি ওয়ার্ডটা পড়েছেন, ইট মানে খাওয়া। আমরা ইট দিয়ে একটা বাক্য অতি সহজে বলতে পারি, যেমন আমি খাই, আই ইট। আর আমি খাওয়াই, আই ফিড। আই ফিড উচ্চারণ হবে ফিড। ফিড, আমি আমার বাচ্চাকে খাওয়াই, আই ফিড মাই বেবি। আই ফিড মাই বেবি। আমি শিখি, আই লার্ন। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। আই টিচ ইংলিশ। সোহাগ স্যার ইংরেজি শেখায়, সোহাগ স্যার টিচেস ইংলিশ। সুমন ইংরেজি শেখায়, সুমন টিচেস ইংলিশ। দেখেন আমি আজকে একটা সুন্দর কথা বলে রাখি, সবাই মনে রাখবেন। আমরা অনেকে নতুন নতুন ওয়ার্ড পড়ে বা নতুন কোনো একটা শব্দ মিনিং বা পড়ে আমরা মনে রাখতে পারি না। এখন এইটা মনে রাখার একটা সুন্দর পদ্ধতি ভাষা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সেটা হচ্ছে কি, আপনি যখন একটা নতুন ওয়ার্ড পড়বেন ইংরেজিতে, তখন ওই ওয়ার্ডটা দিয়ে সাথে সাথে একটা বা দুইটা বাক্য রচনা মুখে মুখে করবেন। আর যদি সম্ভব হয়, আপনার হাতের পাশে খাতা কলম থাকে, আপনি লিখে ফেলবেন। আপনাকে লিখে ফেলতে হবে। যেমন আপনি এখানে পড়লেন, মনে করেন একটা নতুন শব্দ আমি ধরে নিলাম, রিমেম্বার। রিমেম্বার মানে মনে করা। তো এইটা দিয়ে আপনি এই রিমেম্বার মনে করা 2 3 বার পড়লেন, রিমেম্বার মানে মনে করা, রিমেম্বার মানে মনে করা। দেখবেন এটা 1 ঘন্টা পরে আপনার আর ব্রেনে থাকবে না। তো রিমেম্বার দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে কয়েকটা বাক্য করে ফেলতে হবে। আই রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করি। আই রিমেম্বারড ইউ ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে স্মরণ করেছিলাম। 2টা 3টা বাক্য আপনি মুখে মুখে করবেন, এবং 2টা 3টা বাক্য আপনি খাতায় লিখে ফেলবেন। দেখবেন এই রিমেম্বার শব্দটা কোনো দিন আপনার মন থেকে আর যাবে না। নতুন শব্দ মুখস্থ করার সুন্দর একটা টেকনিক বলে দিলাম, ওই শব্দ দিয়ে থ্যাংক বাক্য। ইউ স্যার, ওই থ্যাংক ইউ, ওই আই এগ্রি উইথ ইউ। স্যার ইয়ে, আমি যে বলছি আপনাকে জাপানিজ ভাষাও শিখতে দিই, হ্যাঁ হ্যাঁ শুধু বলি শুধু বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন। হ্যাঁ, জাপানিজ ভাষাটা যে কোনো ভাষা, দেখেন আমি এখানে বলেছিলাম প্রথম একই কথা রিপিট করার দরকার হয় না। আর যে কোনো মানে কিছু কিছু জিনিস রয়েছে দুনিয়াতে যেগুলো প্র্যাকটিক্যালি শিখতে হয়। আমি বলেছিলাম না প্রথম দিন ক্লাসে, সাইকেল চালানোর জি স্যার। উদাহরণ দিয়েছিলাম। মনে করেন আমি আর আমার বন্ধু সাইকেল চালানো শিখবো, স্থির করলাম। এখন আমি সাইকেল কিনে নিয়ে আসলাম, আর আমার বন্ধু সে একটা লাইব্রেরিতে বইয়ের দোকানে গিয়ে একটা বই কিনে নিয়ে আসলো, কিভাবে সাইকেল চালানো শেখা যায়, এই শিরোনামে একটা বই কিনে নিয়ে আসলো। এখন সে বই পড়তেই আছে, বই পড়তেই আছে, সাইকেলের বিভিন্ন পার্টস পত্র সম্পর্কে সে নাম মুখস্থ করতেছে। এটাকে বেল বলে, এটা ব্রেক বলে, এটা চাকা বলে, এটাকে সিট বলে, হ্যাঁ, এইটাকে সাইকেলের বডি বলে। আচ্ছা, এই মুখস্থ করার কি কোনো দরকার আছে? এগুলো মুখস্থ করতে হবে কিভাবে জানেন? এটা মুখস্থ করতে হবে, যেমন আমি সাইকেল কিনে নিয়ে এসেছি, আমি রাস্তায় অথবা আমার বাড়ির পাশে স্কুল মাঠে সাইকেলটা নিয়ে যাব, গিয়ে আমাকে কেউ হেল্প করবে, অথবা আমি নিজে নিজে সাইকেল একবার ঠেলে নিয়ে যাব, একবার ওর পিঠের পরে উঠবো, একবার অল্প অল্প করে চালাবো, সামান্য একটু পড়ে যাব। এই করতে করতে কোনো একটা সময়ে আমি অল্প দিনের ভিতরে ফ্লুয়েন্টলি সাইকেল চালানো কিন্তু শিখে যাব। আমি কিন্তু সাইকেল চালানো শিখেছিলাম ক্লাস 4-এ থাকতে, অনেক ছোটবেলায়। এখন এই সাইকেল চালানোর উদাহরণটা ঠিক যেমন, ইংরেজি ভাষাটা শেখাও কিন্তু ঠিক তেমন। তো আপনি জাপানি ভাষা বলুন, আর ইংরেজি ভাষা বলুন, আর আরবি ভাষা বলুন বা হিন্দি ভাষা বলুন, আপনাকে ভাষাটা শিখতে গেলে মুখে কথার ফুলঝুরি ঝরবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা বিভিন্ন ভাবে হতে পারে, লিখে হতে পারে। আপনি লিসনিং প্র্যাকটিস করবেন প্রত্যেকদিন সকালে উঠে, আপনি বিছানা থেকে নামার আগে আপনি ইউটিউবে সার্চ দিবেন ইংলিশ লার্নিং প্র্যাকটিস, ইংলিশ লিসনিং প্র্যাকটিস। শত শত হাজার হাজার ভিডিও আসবে, ওইখান থেকে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্টের একটা ভিডিও আপনি 5 মিনিট বা 10 মিনিট দেখলেন,
হ্যাঁ, আপনি সারাদিন যাদের সাথে কথা বলেন, যদি ইংরেজিতে তারা জানে বা বোঝে বলবেন, অথবা নিজের সঙ্গে নিজে বলবেন। নিজের সঙ্গে নিজে কিন্তু ইংরেজিতে কথা বলতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা পজিটিভ ভার্ব দেখতে পাচ্ছি রিমেম্বার, রিমাইন্ড। আজকের আমার ফোকাসটা ছিল হচ্ছে নতুন শব্দ আমরা কিভাবে মুখস্থ করব। তো যেখানে পজিটিভ ভার্ব থাকে না, সেখানে মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প ভার্ব গুলো ব্যবহার দিয়ে পজিটিভ করতে হয়। মেক এর ব্যবহার দেখেন, অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক এর ব্যবহার করা হয়। কি বলছে? অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক এর ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং। আমি একটু মেইন ব্যবহার গুলো দেখাই যাই। গেট এর ব্যবহার একটু কম জোর প্রয়োগ করা বোঝাতে গেট এর ব্যবহার করা হয়। এখানে মেক কি বলছে? অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ করানো বোঝাতে মেক বসে। যেমন আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, সে কিন্তু কাজ করতে রাজি ছিল না। সে কিন্তু কাজ করতে রাজি ছিল না, আমি তাকে জোর করিয়ে কাজটি করিয়ে নিলাম। আই মেড হিম ডু দা ওয়ার্ক। আই মেড হিম ডু দা ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। গেটের ব্যবহার দেখেন, একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে গেট ভার্ব ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? গেট। যেমন দেখেন এখানে বলছে যে গেট দিয়ে একটা বাক্য করলাম, আমি আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। আমি শ্রমিককে দিয়ে আমার বাড়িটিতে রং করালাম। তো বলছে আই গেট দা বয় টু ওয়াশ মাই ক্লোথ। আই গেট দা বয় টু ওয়াশ মাই ক্লোথ। আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। আমি মেকানিকের দ্বারা আমার মোবাইলটা মেরামত করালাম। আই গট মাই মোবাইল, অর্থাৎ আমি আমার মোবাইলটা পেয়েছিলাম রিপেয়ার্ড বাই দ্য মেকানিক, যেটা মেকানিকের দ্বারা রিপেয়ার্ড করা হয়েছিল। আমি মেকানিককে দিয়ে মোবাইলটা মেরামত করিয়ে নিলাম। আই ওয়ান্ট টু গেট দ্য হাউস, বলছে আমি বাড়িটাকে শীতের আগে রং করাতে চাই। আমি বাড়িটাকে শীতের আগে রং করাতে চাই। আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড বিফোর উইন্টার। আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড বিফোর উইন্টার। আমি চাই বাড়িটাকে শীতের আগে রং করাতে। হ্যাব এর ব্যবহার দেখেন, হ্যাব বলছে এখানে হ্যাবটা কিভাবে বসে? তারা তাদের লয়ারকে বা উকিলকে দিয়ে উইল পরিবর্তন করিয়েছে। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিল। তাহলে এই যে নিল, এখানে রিনা হ্যাড রিতা, কি হবে বলেন? রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। লেটের ব্যবহার দেখেন, বলছে সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল। অর্থাৎ সে নিজে না লিখে বলছে যে আপনি চিঠিটা লেখেন। আমি তাকে সেখানে যেতে দেই। আমি তাকে ফুটবল খেলতে দেই। আমি তাকে অঙ্কটা করার অনুমতি দেই। আমি তাকে বাহিরে যেতে দেই। অর্থাৎ আই লেট হিম গো দেয়ার। আই লেট হিম গো আউটসাইড। আই লেট হিম ড্র দা পিকচার। আমি তাকে ছবিটা আঁকতে দেই। হ্যাঁ, এইগুলা হচ্ছে লেটের ব্যবহার। আমি তাকে সেখানে যেতে দেই। আমি তাকে সেখানে খেলতে দেই। আমি তাকে অঙ্কটি করতে দেই। এগুলো হচ্ছে মেইন পজিটিভ ব্যবহার। আমি তাকে দিয়ে কাজটি করাই, কি হবে বলেন তো? যেমন আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আর আমি তাকে দিয়ে কাজটি করাই, তখন বাক্যটা কি হবে বলেন? I let him do the work. ইয়েস, আই লেট হিম ডু দা ওয়ার্ক। আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, তখন কি হবে? Uh, I let you না, এখানে বাধ্য করলাম না, 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 বাধ্য করলাম make দেখেন, এই যে জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে এই যে জোর করে, দেখেন make এটা মনে রাখবেন, অবজেক্টকে দিয়ে, প্লিজ এই লাইনটা মনে রাখবেন, অবজেক্টকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে মেক এর ব্যবহার করা হয়। তো এখানে বাক্যটায় জোর করিয়ে কিন্তু কাজ করিয়ে নিচ্ছে, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম। আই মেড দীপু ডু দা ওয়ার্ক। হুম, the শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, অর্থাৎ জোর। দেখেন এগুলো একটু পড়বেন, হ্যাঁ, এগুলো work. কিন্তু এগুলো কিন্তু একটু পড়বেন। এই যে মেক কখন বসে? যখন জোর করিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। গেট কখন বসে? একটু কম জোর প্রয়োগ করে যখন কাজ করিয়ে নেওয়া হয়, তখন গেট বসে। হ্যাঁ, তারপর বলছে হ্যাভ কোথায় বসে? হ্যাভ বসে হচ্ছে সাধারণভাবে, যেখানে বলছে আমি তাকে দিয়ে কাজটি করাই, অর্থাৎ যেখানে কোনো জোর প্রয়োগ থাকে না। লেট কোথায় বসে? অনুমতি দেওয়ার ক্ষেত্রে, আমি তাকে কাজটি করতে অনুমতি দেই, আমি সেখানে যেতে অনুমতি দেই। এই বাক্যগুলোর ক্ষেত্রে আপনাকে লেট ব্যবহার করতে হবে। হেল্প কোথায় বসবে? হেল্প হবে হচ্ছে সাহায্য করা বোঝাতে, আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো। মাই টিচার মাই টিচার হেল্পড মি। এই দেখেন, আমার শিক্ষক আমাকে সাহায্য করেছিল টু গেট দ্য জব। এই হেল্পের পরে এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। মাই টিচার হেল্প মি গেট দ্য জব, অথবা মাই টিচার হেল্পড মি টু গেট দ্য জব।
আমার শিক্ষক আমাকে চাকরিটা পেতে সাহায্য করলো, সে আমাকে বাড়িটা তৈরি করতে সাহায্য করলো, অর্থাৎ সে আপনাকে 50 লক্ষ টাকা ধার দিল, বা সে আপনাকে কিছু শ্রম দিয়ে সাহায্য করলো, আমি তাকে কাজটি করতে সাহায্য করি, তখন সেখানে আপনি হেল্প আনবেন। যদি প্রেজেন্ট টেন্সে হেল্প, পাস্ট টেন্স আনলে হেল্পড। হ্যাঁ, এখানে কয়েকটা এক্সারসাইজ দেওয়া আছে। সে তোমাকে আজ কেন আসতে দেয়নি? আমি তোমাকে কোথাও যেতে দিব না। আই ওন্ট, আই ওন্ট লেট ইউ গো এনিহোয়ার। এনিহোয়ার মানে হচ্ছে কোথাও। এইগুলো দেখেন কি হবে জানেন, আমরা দেখবেন ওই অঙ্ক করার পরে আমাদের অনুশীলনী থাকতো, প্র্যাকটিস সেশন বলা হয় যেটাকে। ওই অনুশীলনী গুলো কিন্তু আমাদেরকে করতে হতো। মনে করেন আপনি বীজগণিতের 9.1 সামান্তর ধারা অঙ্ক ছিল, বা যে কোনো একটা অঙ্কের কথা বললাম, ঐকিক নিয়ম বা অন্য কোনো কিছু, কয়েকটা অঙ্ক করার পরে সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে হয়, অনুশীলন করতে হয় নিচের অঙ্কের দিকে। এখানেও কিন্তু এই অনুশীলন গুলো আপনারা একটু করবেন। জাস্ট এটা আপনাদের অনুশীলন। এমনি প্রেজেন্টেশন রেডি করার জন্য আপনি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা কিন্তু একটু পড়বেন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এবার আমাদের আসল জায়গায় চলে আসি। দেখেন, আমরা যে কথা বলবো, আমরা কিভাবে কথা বলবো, আমি আপনাদের একটা শিট দিয়েছিলাম, মনে আছে? ছোট ছোট ট্রান্সলেশন ছিল, ওয়ার্ড বাই ওয়ার্ড। বৃষ্টি হচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ বলেন, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মেক, গেট, হ্যাভ, লেট এন্ড হেল্প। হেল্প। মানে মেক হচ্ছে কাউকে বাধ্য করা, হুম, আর একদম এই ঠিক। হচ্ছে গেট। হুম, মানে মেকের পরে হচ্ছে গেট, গেট। তারপরে হ্যাভ মানে হচ্ছে জেনারেলি, হ্যাঁ, জেনারেলি, জেনারেলি হলে হ্যাভ। হ্যাঁ, লেট হচ্ছে কোনো অনুমতি দেওয়া, একদম হেল্প ঠিক বলেছেন। কাউকে। হেল্প হচ্ছে সাহায্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার এখানে জিস্ট বা সামারি। যেমন আমি যদি আপনাদেরকে কিছু বাক্য বলতে বলি, যেমন দেখেন, আমি, আই মানে আমি, মেক মানে হচ্ছে কারো দিয়ে কোনো কিছু করানো। আই মেক করিম, আমি করিমকে দিয়ে করাই কি? টু ডু দা ওয়ার্ক। আই মেক করিম টু ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাই। আমি করিমকে দিয়ে কাজটি করালাম, বা আমি করিমকে দিয়ে কাজটি করাই, তখন কি হবে? ইয়েস, আই মেড হবে, তখন হবে আই মেড করিম। দেখেন, এই যে পাস্ট ফর্ম বলছে না, আমি করিমকে দিয়ে করালাম, আই মেড করিম ডু দা ওয়ার্ক। আই মেড করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করালাম। আচ্ছা, যদি বলা হয় আমি করিমকে দিয়ে কাজ করাবো, তখন কি হবে বলেন? একটু জোরে বলবেন। হ্যাঁ, আই উইল মেক করিম, আই উইল মেক করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজটি করাচ্ছি, আমি করিমকে দিয়ে কাজটি করাচ্ছি। ইয়েস, আই এম মেকিং করিম ডু দা ওয়ার্ক। আই এম মেকিং করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি। ইয়েস, আই হ্যাভ মেড করিম, অর্থাৎ শুধু টেন্সটা পরিবর্তন করবেন। একটা হচ্ছে করাচ্ছি বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করিয়েছি বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যদি বলা হয় আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি, আই ক্যান, আই ক্যান মেক করিম, বলেন দুইজনই বলেন, আই ক্যান মেক করিম ডু দা ওয়ার্ক। আই ক্যান মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। ইয়েস, বলেন আমি খাই, আই ইট, কি হবে? আই ইট, আমি খাই। কিন্তু আমি খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো, আই উইল, না, আই উইল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। দেখেন, একজনকে বলেছিলাম, একটা স্টুডেন্টকে বলেছিলাম, বলো তো আমি খাই ইংরেজি কি? বলেছিল আই ইট। আমি পরপর আবার বললাম, বলো তো আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে খাওয়াবো, তো বলেছিল আই ইট ইউ। এটার অর্থ কি দাঁড়ায় বলেন তো? আই ইট ইউ, আমি তোমাকে খাবো। আমি তোমাকে খাই, প্রেজেন্ট টেন্সে আমি তোমাকে খাই, অথবা আই উইল ইট ইউ, আমি তোমাকে খাওয়াবো, সে বলেছিল আই উইল ইট ইউ। এর বাংলা অর্থ হলো আমি তোমাকে খাবো। তো কোনো মানুষ কি মানুষকে খেতে পারে? এটার অর্থ কতটা পরিবর্তন হয়ে যায়। ওই যে মাঝে দেখেন কত সতর্কতার সাথে ইংরেজি শিখতে হয়। গত ক্লাসে আমি বলেছিলাম না, আমি আরেকটা স্টুডেন্টকে বলেছিলাম যে বলতো আমার পিতার একটি কুকুর ছিল, তো সে বলেছিল মাই ফাদার ওয়াজ এ ডগ। সে কি বলেছিল? মাই ফাদার ওয়াজ এ ডগ। এটা কেন হয় জানেন? আমাদের ভার্বের ব্যবহার, ভার্ব সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে না। ও বলতে চাচ্ছিল যে মাই ফাদার হ্যাড এ ডগ, কিন্তু এখানে সাবজেক্ট যদি নিজে থাকে, আমার বাবা নিজে ছিল, আমার বাবা একজন শিক্ষক ছিল, মাই ফাদার ওয়াজ এ টিচার, আমার বাবা একজন ডাক্তার ছিল, মাই ফাদার ওয়াজ এ ডক্টর।
কিন্তু যদি বলি আমার পিতার একটি কুকুর ছিল, তখনও কিন্তু ব্যবহার করেছে মাই ফাদার ওয়াজ এ ডগ। এখানে ওয়াজ মানে হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কিছুতে ছিল, সেক্ষেত্রে ওয়াজ এর ব্যবহার করতে হয়। কিন্তু সাবজেক্টের মালিকানায় কোনো কিছু ছিল, সেখানে সেখানে হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাড। আচ্ছা, তো করিমকে দিয়ে এরপর বলেন তো, যেমন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ, কি হবে? আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। আমি ইংরেজি শেখাই, ইয়েস, আই টিচ ইংলিশ। আমি দেখি, তখন কি হবে? আই সি। I see. আমি একটা পাখি দেখি, আই সি আ বার্ড, কি হবে বলেন? See a bird. আই সি I এ see a বার্ড। bird. আমি একটা পাখি দেখাই, I show a bird. আই শো এ বার্ড। মেক মানে তৈরি করা, আই মেক মাই বিল্ডিং পেইন্ট, আই মেক মাই বিল্ডিং পেইন্ট। আমি আমার বাড়িটিতে রং করাই, কি হবে? আই মেক মাই বিল্ডিং পেইন্ট, আমি আমার বাড়িটিতে রং করাই। আমি আমার মোবাইলটি মেরামত করাই, I get the mobile. আই মেক বলেন, আবার একটু সঠিক করে বলেন। আমি আমার মোবাইলটি মেরামত করাই, আই মেক মাই মোবাইল রিপেয়ার। ভার্বটা শেষে দিবেন, আই মেক মাই মোবাইল রিপেয়ার। আমি চা আনাই, আমি চা আনাই, তাকে দিয়ে চা আনাই, আই মেক টি ব্রিং, আই মেক টি ব্রিং। আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দিব, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দিব, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তারপর যেমন দেখেন, আমি তোমাকে বিদেশ যেতে দেই, অর্থাৎ দেওয়ার অনুমতি দেই, তখন কি হবে? আই লেট ইউ গো অ্যাব্রড, আই আই লেট ইউ গো অ্যাব্রড। আমি তোমাকে বিদেশ যাওয়ার অনুমতি দেই। আমি তাকে কলেজে যাওয়ার অনুমতি দেই, আই লেট হিম গো টু কলেজ, আই লেট হিম গো টু কলেজ। আমাকে যেতে দাও, লেট মি গো, কি হবে? আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট, কি হবে? লেট মি ইট, আমাকে খেতে দাও। আমাকে লিখতে দাও, লেট মি রাইট, কি হবে বলেন? লেট মি রাইট। আমাকে বসতে দাও, কি হবে? লেট মি Let me sit. লেট মি সিট। আমাকে আসতে দাও, কি হবে? লেট মি Come. লেট মি কাম। আমাকে বিষয়টা বুঝতে দাও, তখন কি হবে? Let me understand. Let me আন্ডারস্ট্যান্ড। understand. আচ্ছা, হ্যাভ দিয়ে বলেন, আমি তোমাকে দিয়ে কাজটি করাই, আমি তোমাকে দিয়ে কাজটি করাই, কি হবে? I আই have. হ্যাঁ, এখানে যদি বাধ্যতামূলক জোর করে করান তাহলে মেক, আর যদি সাধারণভাবে করান তাহলে হ্যাভ। আই হ্যাভ ইউ ডু দা ওয়ার্ক, আই হ্যাভ ইউ ডু দা ওয়ার্ক। হ্যাঁ, এখানে হ্যাভ মানে কিন্তু পাবো, আমি তোমাকে দিয়ে কাজটি করা অবস্থায় পাবো। যেমন বলছে এখানে, যেমন গেট এর পাস্ট ফর্ম গট দিয়ে বলছে, আমি হাত পুড়িয়ে ফেললাম। আপনি রান্না করতে গিয়েছেন, হাত পুড়ে গেছে, বলছেন আমি হাত পুড়িয়ে ফেললাম, আই গট মাই হ্যান্ড বার্নড। এখানে ভার্বের ভি3 দিতে হবে, আই গট মাই হ্যান্ড বার্নড। আচ্ছা, যাই হোক, পজিটিভ ভার্বটা আবারও আলোচনা করা যাবে। Let me see. হুম, এখানে কি এটা পজিটিভ ভার্ব নাকি? অবশ্যই অবশ্যই, আমাকে দেখতে দেওয়া হোক। এখানে লেট মানে হচ্ছে কি, অনুমতি চাওয়া হচ্ছে, আমাকে খেতে দেওয়া হোক। এখানে লেটটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি, লেট ইম্পারেটিভ এর অর্থ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধমূলক। তো লেটটা ইম্পারেটিভে ব্যবহার করা হয়, আর মজার ব্যাপার হচ্ছে লেটটা পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমি বুঝবো কিভাবে মানে কোন জায়গায় পজিটিভ হিসেবে ইউজ হচ্ছে, কোন জায়গায় এখন ইম্পারেটিভ? এখানে এখানে আপনি যদি এটা বলেন যে আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে খেতে দাও, লেট মি ইট, আপনি দুইটাই ধরতে পারেন। লেটটাকে আপনি পজিটিভ ভার্ব হিসেবে ধরতে পারেন, অর্থাৎ আমাকে অনুমতি দেওয়া হোক, লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে দেওয়া হোক। এটার এখানে কোনো তেমন পার্থক্য থাকে না। এটা সাধারণভাবেই আপনি ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরবেন। তবে মনে রাখবেন যে এই লেটটা হচ্ছে পজিটিভের, ওই যে যেমন একটু আগে আমি দেখিয়েছিলাম না, এই জায়গাটা দেখেন যে যেখানে কোনো পজিটিভ ভার্ব থাকে না, সেখানে এইগুলো ব্যবহার করে আমরা পজিটিভ করি। অর্থাৎ ইম্পারেটিভের একটা অংশ হিসেবে লেটটা এখানে বসেছে। এই যে দেখেন, এই যে মেক, এই জায়গাটা দেখেন, মেক মানে হচ্ছে তৈরি করা। তারপরে নিয়ে আসতে হবে, যেখানে রিয়েল পজিটিভ থাকে না, পজিটিভ তৈরি করার জন্য এইগুলো দিয়ে পজিটিভ করতে হয়, গেট, হ্যাভ, লেট, হেল্প, আরেকটা হচ্ছে মেক, আরেকটা কি হবে? মেক। এই ভার্ব গুলো এনে যেখানে কোনো পজিটিভ থাকে না, সেইগুলোকে পজিটিভ করা হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ওই বাক্যটাকে এই লেট থেকে ওখানে ধার করে নিয়ে যাওয়া হয়েছে কোয়াজিটিভ করার জন্য, কোয়াজেটিভ করার জন্য, প্রযোজক ক্রিয়া করার জন্য।
আচ্ছা, এইবার দেখেন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে কেন পারি না। আমাদেরকে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হয়, তারপর ভার্ব বসাতে হয়, তারপর অবজেক্ট দিতে হয়। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল। এখানে কিন্তু একবারে বলা যাবে না, দুইটা অংশ করে ফেলতে হবে। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল। স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি। আচ্ছা, আগে ইংলিশটা পড়ে ফেলেন তো। এই যে দেখেন এখানে ইংলিশটা দিয়েছি, এইটাতে থেকে তারপর আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ, এখানে দাদা আপনি পড়েন প্লিজ। মাই নেম ইজ রাজু, এরপর বাংলা থেকে। I wake up every morning and go to school. হুম, At school, I learn many things. Our teachers always help us. Many rules are followed to maintain the quality of our studies. In the future, I want to become a doctor. ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই ওয়ান্ট নট বিকাম এ ডক্টর। হ্যাঁ, তো এইবার আমরা বাংলা দেখে দেখে ইংরেজি বলবো। মাই নেম ইজ, আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। তারপর কি হবে? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। এটার ইংলিশ কি হবে? I wake up early. early in the morning আমরা and কিন্তু এটা ইংলিশটা কিন্তু আগে পড়ে এসেছি। আমি কেন পড়ার সুযোগ দিয়েছি? যাতে ওইটা আমাদের মনে থাকে। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, তাহলে কি হবে? আই ওয়েক আপ ভেরি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল, অথবা আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। স্কুলে গিয়া আমি অনেক কিছু শিখি। এটা দেখেন এখানে একটা বাক্য দেখিয়েছি, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়া। কি দেখিয়েছি বলেন? গোয়িং টু স্কুল, স্কুলে গিয়া। যদি বলা হয় ভাত খাইয়া, তখন কি হবে? ইটিং রাইস। কি হবে বলেন? ইটিং রাইস, ভাত খাইয়া। যদি বলা হয় কাজটি করিয়া, তখন কি হবে? ডুইং দা ওয়ার্ক। কি হবে বলেন? ডুইং দা ওয়ার্ক। যদি বলা হয় ছবিটি আঁকিয়া, তখন কি হবে? Draw the picture. ড্রয়িং দা পিকচার। সবগুলো আইএনজি দিবেন। ড্রয়িং দা পিকচার, ছবিটি আঁকিয়া আমি তোমাকে পাঠাবো, তখন কি হবে? ছবিটি আঁকিয়া আমি তোমাকে drawing the পাঠাবো। picture. হুম, I'm giving you. হ্যাঁ, ড্রয়িং দা পিকচার আই উইল সেন্ড ইউ, আই উইল সেন্ড ইউ। ছবিটি আঁকিয়া আমি তোমাকে পাঠাবো। কাজটি করিয়া আমি বিশ্রাম নিব, তখন কি হবে? কাজটি করিয়া আমি বিশ্রাম নিব। হুম, আই উইল টেক রেস্ট অথবা আই উইল রেস্ট। হ্যাঁ, আচ্ছা, যদি বলা হয় ভাত খাইয়া আমি বেড়াতে যাব, তখন কি হবে? ইটিং রাইস। Eating rice. হ্যাঁ, আই উইল গো আউটসাইড অথবা আই উইল গো ফর ট্রাভেলিং। হ্যাঁ, আমি বেড়াতে যাব। এগুলো হচ্ছে করিয়া, যাইয়া, খাইয়া, দেখিয়া, মারিয়া, ধরিয়া। অর্থাৎ ভার্বের পরে আইএনজি দিলে সেটা কিন্তু এরকম শোনা যায়, করিয়া, যাইয়া, খাইয়া। হ্যাঁ, এটা জিরান্ড, ইয়েস। আমি আজকে যেখানে রেখে দিয়েছি না যে ভার্ব ফর্ম একবারে দেখাতে গেলে এটা সময় পাওয়া যাইতো না, তো ওইখানে দেখবেন এটা দেওয়া রয়েছে যে করিয়া, খাইয়া, যাইয়া। যেমন বলা হচ্ছে আই গো, আমি যাই। আমি যাই না, তখন কি হবে? আই ডোন্ট গো। আমি যাই না, কি হবে? আই ডোন্ট গো। আমি কি যাই, তখন কি হবে? আমি কি যাই? Do I go? ডু আই গো। আমি কি আমেরিকায় যাই? Do I Do I go go to to America? America? আমি কি বিশ্ববিদ্যালয়ে যাই? Do I go to Do I go to university? ইউনিভার্সিটি। আমি কি বিশ্ববিদ্যালয়ে যাই না? Don't I go to university? হ্যাঁ, ডোন্ট আই গো টু ইউনিভার্সিটি। আমি কি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই না? Don't I go to university every day? ডোন্ট আই গো টু ইউনিভার্সিটি এভরিডে। হ্যাঁ, আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই। ইয়েস আই Yes, sir. Yes, I go to university every day. এভরিডে। না, আমি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই না। I don't go to no. ডোন্ট No, নো, I don't. আই ডোন্ট গো টু ইউনিভার্সিটি এভরিডে। I don't go to university every day. এভরিডে। দেখেন, কথা বলাটা শিখতে গেলে এগুলোকে কিন্তু বিভিন্ন শর্ট টিপস বলা হয়। এইগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা কিন্তু এগুলো পারতাম না। তো এই মানে পারতাম, কিন্তু এগুলো আমাদেরকে প্র্যাকটিস ছিল না, এই জন্য আমাদের এগুলো মুখে আসে না। যেমন আমি যদি বি, অ্যাডজেক্টিভের আগে বি যোগ করে দেই, যেমন যদি বলা হয় কেয়ারফুল মানে সতর্ক, এটাকে যদি বলি সতর্ক হও, তখন কি হবে? বি কেয়ারফুল, সতর্ক হও। যদি বলি ভদ্র হও, বি পোলাইট, বি It's like পোলাইট। যদি বলি জ্ঞানী হও, be বি ওয়াইজ, বি ওয়াইজ। যদি বলি বুদ্ধিমান হও, বুদ্ধিমান হও। বি intelligent. বি ইন্টেলিজেন্ট। ধৈর্যশীল হও, Be Be patient. বি প্যাশেন্ট। সুখী হও, Be Be happy. বি হ্যাপি। নিশ্চিত হও, Be sure. বি শিওর। শান্ত হও, Be quiet. Be calm. বি ক্লাম। না, এটা ক্লাম বলবে না, কাম বলতে হবে। এল কিন্তু এখানে সাইলেন্ট লেটার। হ্যাঁ, এল calm. কিন্তু এখানে সাইলেন্ট। যেমন CHALK, এটাকে আমরা চলক বলি, বলি না, এটা হবে চক।
এটা হবে চক। তো বলছে যে বি কুল, শান্ত হও। একজন শিক্ষক হও। বিটি বি এ টিচার, বি এ টিচার, টিচার টিচার। একজন শিক্ষক হইও না। Don't be a teacher. ডোন্ট বি এ টিচার, একজন শিক্ষক হইও না। দক্ষ হও, তখন কি হবে? দক্ষ হও, দক্ষ হও। বি এক্সপার্ট বি এক্সপার্ট অথবা বি স্কিল্ড, বি এক্সপার্ট অথবা বি স্কিল্ড। যদি বলা হয় দক্ষ হইও না, ডোন্ট বি স্কিল্ড। হ্যাঁ, ডোন্ট বি এক্সপার্ট অথবা স্কিল্ড, দক্ষ হইও না। দেখেন এই ছোট ছোট বিষয়গুলা আমরা যদি না পারি, কথা বলতে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়, অনেক। আমি আপনাকে একজন বলছে যে আপনি দক্ষ হন, বি এক্সপার্ট। দক্ষ হবেন না, বি ডোন্ট বি এক্সপার্ট। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদেরকে শর্ট ফর্মে গঠন করতে হয়। লেট দিয়ে যদি আমি আরো কয়েকটা বাক্য আপনাদেরকে ধরি, যেমন আমাকে বাইরে যেতে দাও, আমাকে বাহিরে যেতে দাও, তখন কি হয় বলেন তো? আমাকে বাহিরে যেতে দাও, লেট মি গো আউটসাইড। আমাকে বুঝতে দাও, আমাকে বুঝতে দাও, তখন কি হবে? লেট মি আন্ডারস্ট্যান্ড, লেট মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে দাও। আমাকে বুঝতে দিও না, আমাকে বুঝতে দিও না। লেট মি নট আন্ডারস্ট্যান্ড ইয়েস। এই দেখেন এই যে কথাগুলো না, এগুলো কিন্তু আপনারা পারতেন, কিন্তু এগুলো আমাদেরকে প্র্যাকটিস থাকে না। হঠাৎ করে আপনি বলতে যাবেন, দেখবেন এই জায়গাটা আপনি পারবেন না। কিন্তু যদি একটু প্র্যাকটিস থাকে, আপনি খুব ইজিলি এগুলো করতে পারেন। অতীতকালে নিয়মিত অভ্যাস হলে তখন ইউজ টু বসে। অতীতকালে যদি নিয়মিত অভ্যাস হয়, সেখানে ইউজ টু বসে। যেমন আমি ধূমপান করতাম, আপনি বলছেন যে স্যার আমি কিন্তু একটা সময় ধূমপান করতাম, এখন আমি আর করি না। তখন কি হবে? আই ইউজ টু স্মোক, আই ইউজ টু স্মোক। আমি যাইতাম, আই ইউজ টু গো, ইউএসইডি, আই ইউজ টু গো। আমি তোমাকে ভালোবাসতাম, আই ইউজ টু লাভ ইউ। কি হবে বলেন? আই ইউজ টু লাভ ইউ। আমি ঢাকা শহরে বসবাস করতাম, আই ইউজ টু লিভ ইন ঢাকা সিটি। আমি গ্রামে বসবাস করতাম, আই ইউজ টু লিভ ইন ভিলেজ, আই ইউজ টু লিভ ইন ভিলেজ। আমি টাকার পিছনে দৌড়াতাম, আই ইউজ টু রান আফটার মানি। রান আফটার মানে হচ্ছে কোনো কিছুর পিছনে দৌড়ানো। রান আফটার অর্থ হচ্ছে কি? কোনো কিছুর পিছনে দৌড়ানো। এটাকে হচ্ছে কি রান আফটার বলা হয়। রান আফটার। দেখেন কতগুলো স্ট্রাকচার আমি ভালো ভালো যা কিছু পাই আপনাদের জন্য সংগ্রহ করে রাখি। এই দেখেন বলছে কি সাবজেক্টের পরে ক্যান নট বার্ড দিতে হয়, এরপরে ভার্বের ভিওয়ান। যেমন আপনি বলছেন যে স্যার আমি তো স্মোকিং করি, আমি প্রতিদিন 5টি সিগারেট না খেয়ে পারি না, আমি প্রতিদিন তার সাথে মোবাইল ফোনে কথা না বলে থাকতে পারি না, আমি প্রতিদিন বাজারে না যেয়ে থাকতে পারি না, আমি প্রতিদিন না ঘুমিয়ে থাকতে পারি না। তো এটাকে ক্যান নট বাট গো। আমি না যেয়ে পারি না, ক্যান নট বাট গো। তুমি না যেয়ে পারো না, ইউ ক্যান নট বাট গো। সে না যেয়ে পারে না, হি ক্যান নট বাট গো। কি হবে? হি ক্যান নট বাট গো। আমি না খেয়ে পারি না, আই ক্যান নট বাট ইট। তুমি না খেয়ে পারো না, ইউ ক্যান নট বাট ইট। সে না খেয়ে পারে না, হি ক্যান নট বাট ইট। আমি না ঘুমিয়ে পারি না, আই ক্যান নট বাট স্লিপ। কিন্তু এটাকে যদি পাস্ট ফর্ম বলা হয়, আমি না ঘুমিয়ে পারতাম না, তখন আই কুড নট বাট স্লিপ। কি হবে বলেন? আই কুড নট বাট স্লিপ। আমি না ঘুমিয়ে পারতাম না, আমি না দেখে পারতাম না, আমি না খেয়ে থাকতে পারতাম না। এই বাক্যগুলো কিন্তু আমরা এই শর্ট টিপস এর মাধ্যমে ছাড়া আমরা খুঁজে পাবো না। দেখেন এই বাক্যগুলো যারা পারবেন তারাই কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। একদিনে ফ্লুয়েন্সি আসবে না। আপনাকে ফ্লুয়েন্সি আনতে গেলে এর পিছনে লেগে থাকতে হবে, এর পিছনে কিন্তু আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। এখানে সময় দিতে হবে। যে বেশি পড়বেন, যে বেশি জানবেন, এমনটি কিন্তু বিষয় না। যে বেশি প্র্যাকটিস করবে, অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা পিডিএফ শিট দিয়েছিলাম, স্মার্ট ইংলিশ নামে একটা বইয়ের শিট। সেই পিডিএফ বই থেকে আমি কয়েকটা স্ট্রাকচার আপনাদের জন্য একটু আমি অনুশীলন করাবো। কোনো কিছু কারো পাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি লাইকলি টু গো ব্যবহার করতে পারেন। যেমন হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে, এই দেখেন লাইকলি টু, সম্ভাবনা। বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে, ছিল বা থাকলে লাইকলি টু ব্যবহার করা হয়। হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট A+। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, তখন এখানে ওয়াজ লাইকলি টু দিতে হবে। কি দিতে হবে? ওয়াজ লাইকলি টু, ওয়াজ লাইকলি টু। আচ্ছা দেখেন এরপর একটা হচ্ছে অ্যাজ অফেন অ্যাজ। এর অর্থ হচ্ছে কি যতবার ততবার, যতবার ততবার। যেমন সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। সে যতবার বিছানায় বসে ততবার মোবাইল ফোন দেখে। হুম, সে যতবার ফ্রি হয় ততবার ফেসবুকে ঢোকে। তাহলে হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। পিপল গেটস বেনিফিটেড অ্যাজ অফেন অ্যাজ হি সিলেক্টেড। তুমি যতবার বাইরে যাও
ততবার কাজের ক্ষতি হয়। আরেকটা ইট ইজ হাই টাইম, এটা মনে হয় করিয়েছিলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আমি কয়েকটা ইম্পর্টেন্ট রুল আপনাদেরকে একটু দেখাবো। ইন্টেন্ড টু, এরপর হচ্ছে শুড হ্যাভ। এই যে শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল, শুধু শুড মানে হচ্ছে উচিত, আর শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। মনে রাখবেন শুড হ্যাভ এর পরে ভার্বের ভি3 হবে। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। স্ট্যান্ড ফার্স্ট মানে প্রথম হওয়া। আচ্ছা, তারপর দেখেন, যেমন বলছেন কঠিন মনে হওয়া, তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে। কি বলছে? তোমার সাথে সময় কাটানো আমার কঠিন মনে হচ্ছে, তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম স্পেন্ডিং উইথ ইউ, আই এম হ্যাভিং আ হার্ড টাইম এক্সপ্লেইন দ্য ইস্যু। এখানে আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আই এম হ্যাভিং আ হার্ড টাইম, এটা একটু মনে রাখবো আমরা। অর্থাৎ কোনো কিছুতে কঠিন মনে হচ্ছে। এরপর দেখেন কয়েকটা সহজ রুল আমি আপনাদেরকে একটু দেখাই। হোয়াট ইফ, এই যে হোয়াট ইফ, কি হতো, কি হতো যদি আমি বাসটি মিস করতাম, কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো, কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম। তো হোয়াট ইফ আই মিস দ্য বাস, হোয়াট ইফ সামন স মি, হোয়াট ইফ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, হোয়াট ইফ আই ডোন্ট কমপ্লিট দ্য টাস্ক। এইগুলো আপনারা একটু মোবাইল থেকে বা একটু এই রেকর্ড ক্লাস থেকে খাতায় লিখবেন কয়েকটা রুল, দেখবেন আপনাদের মনের খাতাতেও কিন্তু লেখা হয়ে যাবে। এই রুলগুলো কিন্তু খুব পরিমাণে লিখতে হয়, এগুলো না লিখলে, আপনি যদি না লিখতে চান তাহলে কিন্তু প্র্যাকটিস করতে হবে খুব বেশি পরিমাণে এই রুলগুলা থেকে নিজের সঙ্গে নিজে। যেমন এই যে ক্যান নট বাট দেখিয়েছি না, তার ফার্স্ট ফর্ম হচ্ছে কুড নট বাট। বাংলা বাক্যের শেষে পারলাম না, না করে পারলাম না এমন থাকলে কুড নট বাট বসে। যেমন দেখেন আমি না হেসে পারলাম না। অনেক সময় কিন্তু আপনারা এই ধরনের বাক্য আমাদেরকে বলার প্রয়োজন পড়ে যে সে এত সুন্দর একটা কৌতুক বলেছিল, আমি না হেসে পারলাম না। সে আমার এত কাছের আত্মীয় ছিল যে তার বিয়েতে না গিয়ে পারলাম না। তো আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাফ। আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু দা ফাংশন। আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না, আই কুড নট বাট quarrel উইথ হিম। সে আমাকে টাকা না দিয়ে পারলো না, হি কুড নট বাট গিভ মি মানি। হি কুড নট বাট গিভ মি মানি, সে আমাকে টাকা না দিয়ে পারলো না। এইগুলো কিন্তু এখান থেকে দেখেন, এই একটা স্মাইল যে একটা শীট, এই শীট থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন, অনেক। যেমন বলছে লেফট মানে বাকি নেই বা অবশিষ্ট নেই, হ্যাঁ পড়েন তো কি আছে, আমার হারানোর কিছু বাকি নেই, আই হ্যাভ নাথিং লেফট টু লস। কিছু বাকি নেই, আই হ্যাভ নাথিং লিভ টু লস। লস, আমি কিছু বলার বাকি রাখিনি, আই হ্যাভ গট নাথিং লিভ টু সে। আমার কোনো কিছু বোঝার বাকি নেই, আই হ্যাভ নাথিং লিভ টু আন্ডারস্ট্যান্ড। বিশ্বাস বিশ্বাস করার মতো আর কিছু বাকি নেই, দেয়ার ইজ নাথিং লেফট টু বিলিভ ইন। হ্যাঁ, বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা। দেয়ার ইজ নাথিং টু, হ্যাড বেটার মানে হচ্ছে বরং, তুমি বরং আগামীকাল যেও। আপনার বাসায় আমি বেড়াতে গিয়েছি, আপনি বলছেন যে স্যার আজকে ওয়েদার খারাপ, আপনি বরং আগামীকাল যেন। আমরা বরং হাঁটতে বের হই, টিপুর বরং খেলতে যাওয়া উচিত, তোমার বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত। মনে করেন দুইটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আপনি বলছেন যে তোমার বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উচিত। এটা কি হবে? সাবজেক্টের পরে হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, তুমি বরং আগামীকাল যেও, ইউ হ্যাড বেটার গো টুমরো। আমরা বরং হাঁটতে যাই, উই হ্যাড বেটার গো ফরওয়ার্ড। টিপু বরং খেলতে যাওয়া উচিত, টিপু হ্যাড বেটার গো ফর প্লে। প্রত্যেকটা বাক্যে দেখেন ভার্বের ব্যবহার রয়েছে। আজকে এই যে ভার্ব করিয়েছি না, এই ভার্বটা কিন্তু আমাদেরকে খুব বেশি ভালোভাবে শিখতে হবে। কারণ কি, কোনো বাক্য ভার্ব ছাড়া হইতে পারে না, এইটুক মনে রাখবেন। পৃথিবীতে কোনো বাক্য, এমন কোনো বাক্য নেই যেখানে কিন্তু ভার্ব নেই। তো ভার্বের এই ডায়াগ্রামটা আমরা একটু দেখবো, এবং পরবর্তী দিন ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপেল, এই পার্টিসিপল আবার তিন প্রকার দেখাবো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আজকে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ খুব ভালোভাবে দেখেছি, আমরা প্রাইমারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব ভালোভাবে দেখেছি। এর পরবর্তী দিন আমরা দেখব এখানে জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। আর আরেকটা কাজ আপনারা করবেন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ওইটার পাশাপাশি আমি যে কাজটি দিতে চাচ্ছি এইখান থেকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন উত্তর না দেখে। আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে গিয়ে, এখানে নিচে আরো প্যাসেজ আছে দেখেন, হ্যাঁ এই যে বলছে যে আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। এই বাক্যগুলো যদি আপনি নিজে নিজে ট্রান্সলেট করতে পারেন বাংলা থেকে ইংরেজিতে, মনে করবেন আপনি ভাষাটা শিখে যাচ্ছেন, ভাষাটা
আপনার প্রায় শেখা হয়ে যাচ্ছে। তো জাস্ট এইভাবে কিন্তু আমরা আগাবো। এখানে নিচে উত্তর দেওয়া আছে, এইগুলো একটু পড়বেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের গ্রামে ছোট্ট একটি স্কুল আছে, কি হবে বলেন তো? এটা বলেন। বাংলা বাক্যে আছে, নাই, ছিল, ছিল না থাকলে দেয়ারের ব্যবহার করতে হয়, বলেন। There is a small school in our village. থ্যাংক ইউ। তারপর বলেন, স্কুলটি গ্রামের এক কোণে অবস্থিত। The school is of দ্য স্কুল ইজ সিচুয়েটেড, দ্য স্কুল ইজ সিচুয়েটেড, corner of the হ্যাঁ, village. দ্য স্কুল ইজ সিচুয়েটেড এট দ্য ওয়ান কর্নার অফ দ্য ভিলেজ। প্রতিদিন সকালে ছাত্রছাত্রী স্কুলে যায়। Every day the student goes to school. তারপর স্কুলে অনেক নিয়মকানুন মেনে চলা হয়। এইগুলো দেখেন ভয়েস চেঞ্জের ব্যবহার। হ্যাঁ, আমি এখনো ভয়েসটা দেখিয়ে পারিনি। স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। আচ্ছা, আমাকে একটু বলবেন, এখানে কি কোনো সাবজেক্ট ব্যবহার করেছি? সরি, এখানে কি কোনো কর্তা আছে কারা মেনে চলে? এখানে কি বলেছে যে ছাত্র ছাত্রীরা স্কুলে অনেক নিয়ম মেনে মেনে চলে? বলিনি। এখানে বলছি স্কুলে অনেক নিয়ম কানুন মেনে চলা হয়। আচ্ছা, আমি যদি বলি আমি ভাত খাই, কিন্তু এইটা তো আমরা সবাই পারি, আই ইট রাইস। কিন্তু আমি যদি শুধু এইটুক বলি ভাত খাওয়া হয়, কাজটি করা হয়, কি হবে বলেন? ইয়েস, রাইস ইজ ইটেন। এটা কিভাবে করলেন? এই ইটেনটা কেন হলো? রাইসের পর ইজ কেন বসলো? এটা হচ্ছে প্যাসিভ মুড। হ্যাঁ, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। শুধু ভার্ব শিখলে হবে না, টেন্স শিখলে হবে না, আমাদেরকে ভয়েস চেঞ্জটাও সুন্দর করে শিখতে হবে। ভয়েস চেঞ্জ কি সুন্দর করে শেখা আছে? যদি থাকে তো ভালো, না থাকলে আমি এটা আগামী ক্লাসে খুব সুন্দর করে ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ। তো আজকের এই যে গ্রামার, মানে দেখেন এই যে একটা প্যাসেজ দিচ্ছি, বাংলা প্যাসেজ, এইটা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবেন। প্রথম কথা, আমাদেরকে বাংলা থেকে অনর্গল ইংলিশে বলার দক্ষতা অর্জন করতে হবে। দ্বিতীয় কথা, আমেরিকান যে অ্যাকসেন্ট, এটা অটোমেটিকলি চলে আসবে। আগে প্রথমে আমাদেরকে ব্রেনে, মাথায় যা কিছু বাংলায় আসে, বা আপনি একজন হঠাৎ করে ফরেনারের সঙ্গে, সাদা চামড়ার ইংরেজের সঙ্গে দেখা হয়েছে, তাকে আপনি মনের ভাব যেন সুন্দর করে বলতে পারেন, নিজের মতো করে, বাংলাদেশিদের মতো করে ইংরেজি বলেন। কিন্তু এরপর আস্তে আস্তে দেখবেন ওদের দেশের অ্যাকসেন্টটা চলে আসবে। আগে হচ্ছে প্রথমে আমাকে রেলগাড়িটাকে রেল লাইনে উঠাতে হবে, তারপর সে রেল লাইন ধরে চলা শুরু করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes.